আমাদের এখানে বাস্তবে আমরা তো গত 17 বছর তো কোনো ভোট দিতে পারিনি, এবং এই ভোট না দেবার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? শ্রমজীবী, গরিব মানুষ, সাধারণ মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। তিনি তো একদিনের রাজা, 5 বছর পর পর তার ভোট দেবার যে অধিকার, বাস্তবে সে অধিকারটাকে এখানে হরণ করা হয়েছে। ভোটের নামে যে তামাশা, ভোটের নামে যা কিছু হয়েছে আমরা সবাই তার ভুক্তভোগী। আরেকটা, ভোটকে এখানে পুরোপুরি একটা ব্যবসায় পরিণত করা হয়েছে। এখানে নির্বাচনী মনোনয়নের যে পদ্ধতি এবং নির্বাচন বলতে পারেন একটা এক ধরনের বিনিয়োগে আছে। 25 লাখ টাকা হয়তো আপনার খরচ করার কথা, এবছর তারা প্রস্তাব করেছে 50 লক্ষ টাকা পার্লামেন্টে সর্বোচ্চ খরচ করা যাবে। আশঙ্কা করি কোনো কোনো প্রার্থী হয়তো 25 কোটি টাকাও খরচ করবেন, কেউ হয়তো বেশিও খরচ করবেন। তো এটা তো একটা জনসেবার কাজ, দেশের সেবা করার কাজ। তার মানে এটাকে ওনারা ব্যবসা হিসেবে নিচ্ছেন, এটাকে বিনিয়োগ হিসেবে ব্যবহার করছেন। যদি এমপি হতে পারেন আর এমপি যদি ক্ষমতাসীন দলের থাকেন, মনে করেন আগামী 5 বছরে হয়তো রিটার্ন তার অনেক গুণ, 50 কোটি হয়তো 500 কোটি টাকা, আর মাগার কপাল ভালো থাকলে 5,000 কোটি টাকাও তিনি আয় করতে পারেন। তাহলে এটার পরিবর্তন দরকার। গুরুত্বপূর্ণ আপনাদের প্রস্তাবনার মর্মকথা যেটা, এই গোটা ব্যবস্থার একটা সংস্কার, তার একটা পরিবর্তন দরকার। ফলে আপনাদের প্রস্তাবের ব্যাপারে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নীতিগতভাবে আমাদের সম্মতি রয়েছে, আমাদের এক ধরনের সমর্থন আছে। আমরা গত 20 বছর ধরে ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিভাবে পর্যায়ক্রমে যেতে পারি সে ব্যাপারে আমাদের প্রস্তাবনা আছে। এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে যে আমরা যেটা বলেছেন যে আপনারা এখানে চমৎকার করে 2-3 বক্তারা বললেন, বিদ্যমান যে ব্যবস্থা এটা কোনোভাবেই জনমতের যথার্থ প্রতিফলন করে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় না। আপনারা উল্লেখ করে 34-35% ভোট পেয়েও তারা সরকার গঠন করছেন, এবং দেখা যাচ্ছে যে প্রায় 200 আসন বা 200 আসনের কাছাকাছি তারা সংসদে তাদের প্রতিনিধি বা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হচ্ছেন। তার মানে কি 60-65% ভোটারেরা, জনগণ, তাদের কোনো কার্যকর কোনো প্রতিনিধিত্ব অনেক সময় থাকে না। সেই জায়গা থেকে তার মানে সংখ্যানুপাতিক পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা কি? আপনারা এখানে মৌলানা মামুনুল হক এখানে উল্লেখ করেছেন যে আমরা প্রতিটা ভোট আলাদাভাবে যেন কাউন্ট করা হয়। আমাদের এখানে মানুষের ধারণা যে ভোট পচে যাওয়ার একটা ধারণা আছে, যে আমার প্রার্থী যদি জিততে না পারে তাহলে তো ভোটটা নষ্ট হয়ে যাবে, ভোটটা পচে যাবে। সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে সবচেয়ে বড় প্রশ্ন হলো ভোট পচে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো সুযোগটা নেই। প্রত্যেকটা ভোট, নারী পুরুষ যে কারো, যারা ভোটার, প্রতিটা ভোট সেখানে গণা হবে, তার আলাদা মর্যাদা, সম্মান, এবং প্রতিটা ভোটের ফলাফলটা তার একটা প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত করবার একটা সুযোগটা সেখানে থাকে। সেই জায়গা থেকে আমরা মনে করি আপনারা বিদ্যমান যে বিতর্ক, সেই বিতর্ক থেকে খানিকটা আপনারা নতুন একটা উপাদান যেটা যুক্ত করেছেন, এটাকে একটা মধ্যবর্তী একটা জায়গা, মাঝামাঝি একটা জায়গা, এটাকে গ্রহণ করা যায় কিনা। আমি প্রথম মনে করি যে এই মুহূর্তে অনেক দল তারা দাবি করছেন, আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা সেখান থেকে এটা বলতে পারি, বাংলাদেশের মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ, উপমহাদেশের মানুষ, ব্রিটিশরা যা কিছু আমাদেরকে রেখে গেছে তার মধ্যে একটা হলো ভোট। কিন্তু ভোটটা যে গণতন্ত্রের একমাত্র উপাদান নয়, তো এই জিনিসটা প্রায় আমাদের বিবেচনার মধ্যে থাকে না, এবং আমরা 5 বছর পর পর ভোট দেওয়াকে মনে করি এটা আমার একমাত্র গণতন্ত্রের জায়গাটা। এবং আমার ভোট নিয়ে যে স্বেচ্ছাচারিতা যেটা চালানো হয়, একটা দখলদারিত্ব, জমিদারি, নতুন একটা মনে করে একটা পত্তনি তিনি লাভ করেছেন ভোট পাবার ক্ষমতা যাওয়ার পরে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি,
যিনি জেতেন উইনার্স টেক অল, বিজয়ী সবকিছু খেয়ে ফেলে, বিজয়ী সবকিছু নিয়ে নেয়, সবকিছুর উপর একটা অন্যায় জবরদখল জবরদস্তি আরোপ করে। সংখ্যানুপাতিক পদ্ধতি যদি আমরা পর্যায়ক্রমে যেতে পারি, এই সুযোগটাকে কমানো সম্ভব। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বা রাজনৈতিক দিক থেকে আমাদের মানুষ এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট নির্বাচনী এলাকা, তার নিজের সংসদ সদস্য বা সংসদ সদস্য প্রার্থী, তিনি যাকে চেনেন, যাকে জানেন, যার কাছে যেতে পারবেন, ভালো মন্দ জানাতে পারবেন, দাবি দেওয়া করতে পারবেন, নিজের জীবনটা যার সাথে তিনি যুক্ত করতে পারবেন, এরকম মানুষকে তিনি পার্লামেন্টে বা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। কথাটা কেন উল্লেখ করলাম? যে রাজনৈতিক চেতনার দিক থেকে বা মনস্তাত্ত্বিকভাবে এখনো আমাদের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তো আমাদেরকে শুরু করতে হবে। সেই জায়গা থেকে যেটা আমরা বলেছি, এবার যদি আমরা উচ্চ কক্ষে যদি আমরা ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি যদি চালু করা যায়, তাহলে এক জায়গা থেকে এটা শুরু হলো। এটা আমি হঠাৎ করে আকস্মিকভাবে এই মুহূর্তে যদি সবটা যদি পিআর পদ্ধতি চাই, বাস্তবে বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক বাস্তবতা নাই, রাজনৈতিক দিক থেকে নাই, মনস্তাত্ত্বিক দিক থেকে নাই, রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু এই মুহূর্তে কিন্তু নাই। এই বাস্তব বিবেচনাটাকে আমাদেরকে মাথায় রাখা দরকার। সেই জায়গা থেকে আমরা যেটা প্রস্তাব করেছি, যেটা জাতীয় ঐক্যমত কমিশনে যেটা আলোচনা করেছি, শুরু করার জন্য উচ্চ কক্ষে যদি আমরা ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে পারি, তাহলে অনেক বেশি বৈচিত্র্য সম্পন্ন হতে পারে, নানা দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং প্রত্যেকটা ভোটের সেখানে আলাদা মর্যাদা, আলাদা গুরুত্ব সেই জায়গাটা আসে। এবং এভাবে আর যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি না হয় উচ্চ কক্ষ, তাহলে কেবলমাত্র নিম্ন কক্ষের সিটের অনুপাতে যদি উচ্চ কক্ষ হয়, এই মুহূর্তে সে উচ্চ কক্ষের কার্যত কোনো প্রয়োজন নেই, আসলে সেটা কোনো ফলাফল আনবে না। এই বিষয়টা বিবেচনার মধ্যে রাখা দরকার। শেষে দুই তিনটা কথা বলে কথাটা শেষ করি। আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন, এই ৩০০ আসনে প্রত্যক্ষ নির্বাচন করবে এবং এরপরে আপনাদের যে প্রস্তাবনা, কতজন সংসদ সদস্য হবেন আগে থেকে প্রতিনিধিত্বটা নিশ্চিত করা যাবে না। ভবিষ্যতে কোনো এক সময় কোনো এক কালে এই পদ্ধতি হয়তো বা হতে পারে, কিন্তু এই পদ্ধতিটা এই মুহূর্তে যথেষ্ট জটিল। এটা রাজনৈতিক দলগুলোকে, এটা হয়তো একটা ধারাবাহিক চর্চা উপলব্ধির মধ্যে লাগবে, ভোটারদের চেতনার প্রশ্ন লাগবে। তো এই মুহূর্তে আমি মনে করি সেই জায়গা থেকে আমরা নিম্ন কক্ষে যদি আমরা এই মুহূর্তে প্রত্যক্ষ নির্বাচন যেভাবে এখন হচ্ছে, যদি সেটা এই মুহূর্তে যদি সেটা চলে, উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক পদ্ধতি আমরা চালু করতে পারি, এই অভিজ্ঞতাটা যদি ইতিবাচক হয়, যেমন আমরা দাবি করেছিলাম যে ওই পার্লামেন্টের সদস্য সংখ্যা 400 উন্নীত করে তার অর্ধেক হবে প্রত্যক্ষ আসনে আর অর্ধেক হবে ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে, কিন্তু কার্যত সেটা অধিকাংশ দল সেটাকে তারা এই মুহূর্তে তার জন্য তাদের প্রস্তুতি নেই। কিন্তু এ ব্যাপারে আমাদের রাজনৈতিক অবস্থান, পরে আমরা অ্যাটলিস্ট মনে করেছি উচ্চ কক্ষে যদি এটা করা যায়, এক ধাপ এগোনো গেল। এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে পরবর্তীকালে নিম্ন কক্ষে পর্যায়ক্রমে কিভাবে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা যেতে পারে পিআর, বিশেষ করে স্থানীয় সরকারি নির্বাচনেও সেখানে যদি আমরা পিআর পদ্ধতির জায়গাটা পর্যায়ক্রমে আসতে পারি, আমি মনে করি একদিন এক সময় একটা দুটো নির্বাচনের পরে হয়তো এটা একটা সাধারণ গ্রহণযোগ্যতা পেতে পারে। শেষ বাক্যটা যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন যে জায়গাটা আপনারা, আমি আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। খেলাফত মজলিস, আপনাদের আলোচনায় আমি অভিভূত। যারা আলোচনা করেছেন আপনারা অসাধারণ গুরুত্বপূর্ণ, আপনাদের শব্দ বাক্য, আমাদের আপনাদের এই ধরনের আলোচনা আসার খুব বেশি সুযোগ আগে হয়নি। আমি নিজে খুবই অভিভূত হয়েছি আপনাদের এই বক্তব্য আমি দেখেছি এবং একই সাথে যে আলোচনা, আমরা মনে করি যে পুরনো ঐতিহ্য থেকে কোনো না কোনো জায়গা থেকে তো ছেদ ঘটাতে হবে, কোথাও না কোথাও আমরা শুরু করতে হবে। আলোচনাটাকে আমরা অব্যাহত রাখি,
রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ আলাপ আলোচনা করি, সমাজের গুরুত্বপূর্ণ অংশগুলোর সাথে আমরা কথা বলি, মানুষকে রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকেও তৈরি করি, দলগুলোকে আমরা তৈরি করি। আর এবার উচ্চ কক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা যায়, এক ধাপ এগোনো যাবে। পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের যে প্রস্তাব সেটাও একটা বিবেচনার মধ্যে থাকুক, যেটা নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করতে পারবো। এবং নিম্ন কক্ষ অ্যাটলিস্ট আধা আধি দেখা যাবে একটা দুটো তিনটা নির্বাচনে পরে সবটাই যদি ভবিষ্যতে একসময় যদি পিআর পদ্ধতি চালু করা যায়, নিশ্চয়ই এটা একটা উন্নত একটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা ব্যাপার। আমি আশা করি নিশ্চয়ই আমরা হয়তো আগামী বেশ কিছুদিন পরে হয়তো এরকম জায়গাও আমরা আসতে পারি। তো এক যাত্রায় সবটা দাবি না করে, এক যাত্রায় সমস্ত কিছু অর্জন করতে পারবো এরকম চিন্তা না করে চলেন। এখন যেটুকু অর্জনযোগ্য সবাই মিলে যেখানে ন্যূনতম দাঁড়াতে পারি সেখানে দাঁড়াই, যেটা যুক্তির কথা, যেটা আমরা সবাইকে নিয়ে হাঁটতে চাই, আমি মনে করি সেভাবে চিন্তা করি। আর খেলাফত মজলিস আপনারা আজকে যে আলোচনা উত্থাপন করেছেন, আমাকে আমন্ত্রণ করেছেন, এবং আমি আপনাদের সাথে আমার আন্দোলন থেকে একটা এনগেজমেন্ট শুরু হয়েছে। আমার এই ভাই আমার সঙ্গে চীনে গিয়েছিলেন এবং অসাধারণভাবে আমি তাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, তার আলাপ আলোচনা কথাবার্তা, আমাদের সাথে তার সম্পর্ক। তো আমাদের এই যে যোগাযোগটা শুরু হয়েছে, তো আমি নিশ্চয় মনে করি ভবিষ্যতে আপনারাও আমাদেরকে আপনজন মনে করবেন, আমাদের চিন্তা ভাবনা নিশ্চয় কথা শুনবেন, আমরাও অনেক ধৈর্য মনোযোগ জায়গা থেকে আমরা জায়গাটা আসতে পারবো। শেষ একটা কথাটা বলি, আমরা গোটা পরিবর্তনের একটা, নিশ্চয় আপনারা এই বাক্যটা শেষ করব, ইসলাম সারা দুনিয়াতে, ইসলামের যে বিস্তৃতি, তার যে ব্যাপকতা, খুব গুরুত্বপূর্ণ কথা, ইসলামের যে সাম্যের যে বাণী, মানবিকতার যে বাণী, এবং ইসলামের জন্মই হয়েছিল শ্রমজীবী মানুষের, যারা গরিব সমাজে নির্যাতিত মানুষ, মানে রিলিজিয়ান অফ দ্য হ্যাভ নটস, মানে সর্বহারা মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা হিসেবে তার ধর্মীয় চৈতন্য জায়গা থেকে। এবং আমার কাছে, আমি যখন কম্পারেটিভ রিলিজিয়ান একসময় যখন পড়াশোনা করেছি, আমি দেখেছি নবী মদিনা শরীফে তার প্রথম যে রাষ্ট্র, যেখানে 12টা ধর্মবিশ্বাসী মানুষ ছিল, অগ্নি পূজারী, পৌত্তলিক পূজারী, ইহুদি, নাসারা, নানা কিছু। কিন্তু আমার পড়াশোনা, এটা হয়তো ভুল হতে পারে, আপনারা হয়তো ধরিয়ে দেবেন, কিন্তু নবীর প্রথম রাষ্ট্র রাজনৈতিক বিশ্বাস, ধর্মবিশ্বাসের জন্য, সাংস্কৃতিক বিশ্বাসের জন্য, অধিকারের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে তিনি কোনো পার্থক্য করেননি। এবং ভারতবর্ষে এই চৈতন্য জায়গা থেকে যে ইসলাম যে এই অঞ্চলে আসা, এই মানবিক যে ডাকটা, সুতরাং আমরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবাই এই সাম্যের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অনেকে নাই। তো আমরা যদি এই মূল চৈতন্য জায়গায় যদি আমরা ফিরে আসতে পারি, আমি মনে করি যে আমরা সাম্যের, অধিকারের, মুক্তির যে লড়াইটা আছে, আপনাদের সাথে অনেক দূর পর্যন্ত একসাথে চলবার সুযোগ আছে। আমি আশা করি ভবিষ্যতে আরো কথা হবে, আলোচনা করব আমরা। এবং আমি এই কথা বলে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।